ভারতকে আমেরিকার অদ্ভুত ও বিচিত্র ভিসা প্রয়োজনীয়তার উপরে কী বার্তা দেওয়া হয়েছে? ব্রিটেনের F-35 ফাইটার জেটের পার্কিং ফি কেন ক্যালকুলেট করা হচ্ছে? অপারেশন সিন্দুরের সময় যখন ইন্ডিয়ান নেভির নেভাল স্ট্রাইক গ্রুপ পাকিস্তানের কাছে পৌঁছে গিয়েছিল এবং পাকিস্তানের টার্গেটগুলো লক করে দিয়েছিল, তখন ইন্ডিয়ান নেভির তথ্য লাগাতার কিভাবে লিক হচ্ছিল। এছাড়াও আরও অনেক আপডেট আসছে যা আপনি মেন স্ট্রিম নিউজ চ্যানেলগুলোতেও দেখতে পাবেন না, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সবচেয়ে আগে কথা বলি ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেনের F-35 স্টেলথ ফাইটার জেট সম্পর্কে। এখন যেহেতু এই ব্রিটিশ F-35 ভারতে 13 দিন হয়ে গেছে এবং এখনো পর্যন্ত ব্রিটিশ নেভি ভারতকে F-35-এ হাত পর্যন্ত দিতে দেয়নি, তাই এখন ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ব্রিটিশ নেভির এই F-35 যেহেতু তিরুবনন্তপুরম এয়ারপোর্টের এক বড় অংশকে আটকে বসে আছে, সিকিউরিটির কারণে এখানে অন্য কোনো এয়ারক্রাফট আসার অনুমতি নেই এবং ভারতে সিআইএসএফ জওয়ানদের F-35-এর সিকিউরিটির জন্য দিনরাত মোতায়েন করে রাখা হচ্ছে। তাই এবার থেকে পার্কিং ফি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনার জ্ঞানের জন্য জানিয়ে দিই, কেরালার এই তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে এই F-35 বিস্ময়করভাবে পার্ক করা আছে তা আদানি গ্রুপের অধীনে পড়ে এবং আদানি গ্রুপ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রিটেনের এই F-35 থেকে পার্কিং ফি চার্জ করছে। কোনো এয়ারক্রাফটের পার্কিং ফি তার ম্যাক্সিমাম টেক অফ ওজনের ওপর নির্ভর করে। ছোট ছোট প্রাইভেট এয়ারক্রাফটের পার্কিং ফি 5,000 ইন্ডিয়ান রুপিতে প্রতিদিন শুরু হয়, আর গালফ স্ট্রিমের মতো বড় এয়ারক্রাফট হলে তাদের পার্কিং ফি প্রতিদিন 50,000 ইন্ডিয়ান রুপি পর্যন্ত চলে যায়। F-35-এর ম্যাক্স টেক অফ ওজন প্রায় 27 মেট্রিক টন, তাই সেই হিসাব অনুযায়ী 26,000 ইন্ডিয়ান রুপি প্রতিদিনের হিসাবে এসেছে। তবে সোশ্যাল মিডিয়াতে এখন এই বিতর্ক শুরু হয়েছে যে ব্রিটিশ নেভি থেকে পার্কিং ফি আদায় করা উচিত কিনা, আর যদি পার্কিং ফি নেওয়া হয় তবে 26,000 টাকা প্রতিদিনের পরিমাণ যুক্তিযুক্ত কিনা, কম না বেশি। বিনা অস্ত্র প্যাকেজের একটি F-35 জেটের খরচ 800 থেকে 900 কোটি ইন্ডিয়ান রুপি হয়। রিপোর্ট অনুযায়ী ভারত ব্রিটিশ নেভিকে অফার করেছিল যে ইন্ডিয়ান এয়ারফোর্সের এক্সপার্টরা এই F-35-কে এখান থেকে সরিয়ে কাছাকাছি হ্যাঙ্গারে নিয়ে যাবে, কিন্তু ব্রিটিশ নেভি এর জন্য রাজি হয়নি। যদি ব্রিটিশ নেভি F-35-কে হ্যাঙ্গারে ট্রান্সফার করতে রাজি হতো তবে এই পার্কিং ফির ইস্যুটাই তৈরি হতো না। এখন F-35 যেহেতু দিনরাত পাবলিক সাইটে আছে, তাই এ নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। তবে আপনার কি মনে হয়, এই যে 26,000 টাকা পার ডে পার্কিং ফি, এটা কি সঠিক পদক্ষেপ, ঠিক না বেঠিক? নিচে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পরবর্তী আপডেট আসছে আমেরিকা ও কোয়াডকে নিয়ে। ইরান ইসরায়েল সিজফায়ারের পরে এখন আমেরিকা কোয়াডকে অপারেশনাল করার সিদ্ধান্ত নিয়েছে। খবর বেরিয়ে এসেছে যে আমেরিকা হঠাৎ করে কোয়াড দেশের বিদেশমন্ত্রীদের মিটিং ডেকে নিয়েছে। ইউএস স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যে 1 জুলাই আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও কোয়াড দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্যারও যাচ্ছেন। জাপান ও অস্ট্রেলিয়ার ফরেন মিনিস্টাররাও কোয়াড মিটিংয়ের জন্য ওয়াশিংটনে উপস্থিত থাকবেন। এখন এই এমার্জেন্সি মিটিংয়ের উদ্দেশ্য কী তা তো 3 দিন পরেই জানা যাবে। এর সাথেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কালকে ঘোষণা করেছেন যে চীনের পরে এখন ভারতের সঙ্গে তিনি এক বিশাল ট্রেড ডিল সাইন করতে চলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চীনের সঙ্গে সঙ্গে এখন ভারতের মার্কেটেও আমেরিকান বিজনেসের জন্য ওপেন করে দিয়েছেন। এখন দেখা যাক ভারত ও আমেরিকার ট্রেড ডিলের শর্ত ও কন্ডিশনগুলি কী কী হয়। ভারতের বিদেশ মন্ত্রক অপারেশন সিন্ধু সম্পর্কে তথ্য দিয়েছে। প্রথমেই একটি সংশোধন, ভারতের বিদেশ মন্ত্রক তাদের ব্রিফিংয়ে জানিয়েছে যে ইরানের ভারতের কমিউনিটি যেটা বলা হচ্ছিল 4,000, তা নয় বরং 10,000 ইন্ডিয়ান কমিউনিটির মানুষ ইরানে রয়েছেন। 10,000 ইন্ডিয়ান লোক ইরানে সত্যিই বড় সংখ্যা, এবং পাশাপাশি ইসরায়েলের কথা বলা হয়েছে 18 থেকে 20,000 নয় বরং 40,000 ইন্ডিয়ান ইসরায়েলের ভিতরে উপস্থিত রয়েছে। এই 19টি ফ্লাইটের মধ্যে 3টি ফ্লাইট ইন্ডিয়ান এয়ারফোর্সের মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে করতে হয়েছিল। তার পিছনে কিছু সিকিউরিটি কারণ ছিল। এখন এই টোটাল 19টি ফ্লাইট অপারেট করা হয়েছে। এর পাশাপাশি ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারত মোট 14 জন ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়াকে রেস্কিউ করেছে, যারা অন্যান্য দেশের নাগরিক ছিলেন। এর সঙ্গে নেপালের 9 জন নাগরিক ছিলেন, শ্রীলঙ্কার 4 জন নাগরিক ছিলেন, একজন ইন্ডিয়ান ও তার ইরানিয়ান স্ত্রীকেও ভারত রেস্কিউ করেছে। পরবর্তী আপডেট আসছে ভারত ও আমেরিকাকে নিয়ে। 2 দিন আগে জানা গিয়েছিল যে আমেরিকা ভারতের ভিসা আবেদনকারীদের বলেছে যে তারা গত 5 বছরে তাদের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য তাদের ভিসা অ্যাপ্লিকেশনে শেয়ার করবে, না হলে তাদের ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। আমেরিকার এই দাবির ওপরে ভারতের বিদেশ মন্ত্রকও মন্তব্য করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল স্যার বলেছেন, ভিসা এবং ইমিগ্রেশন বিষয়গুলি প্রত্যেক দেশের সার্বভৌম সিদ্ধান্ত, তাদের পূর্ণ অধিকার আছে সেটা ঠিক করার জন্য। তবে আমরা গাইডলাইনগুলো দেখেছি যার মধ্যে সোশ্যাল মিডিয়া আইডেন্টিফায়ার চাওয়া হয়েছে, কিন্তু আমাদের মনে হয় ভারতের লোক যারা আমেরিকার ভিসা জন্য আবেদন করছেন
তাদের ভিসা অ্যাপ্লিকেশন মেরিটের ভিত্তিতে বিচার করা উচিত। যার মধ্যে যোগ্যতা আছে, দক্ষতা আছে, তাদের ফেয়ার ট্রিটমেন্ট পাওয়া উচিত। পরবর্তী আপডেট আসছে পাকিস্তানকে নিয়ে। পাকিস্তান প্রোপাগান্ডা করেছিল আগস্ট মাসের পর থেকে চীন J-35 ডেলিভারি দেবে পাকিস্তানকে। এর পাশাপাশি পাকিস্তান নিজেরাই এই খবর ছড়িয়েছে যে পাকিস্তান এয়ারফোর্সের পাইলটরা চীনে গিয়ে J-35 স্টেলথ ফাইটার জেট চালানোর ট্রেনিং শুরু করে দিয়েছে। এই খবরটা সম্পূর্ণ ফেক বেরিয়েছে। সেটা পাকিস্তান ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ একটি প্রেসকে একটা বিবৃতিতে জানিয়েছে। আসলে পাকিস্তানের কাছে ফাইটার জেট কেনার টাকা নেই। পাকিস্তান কি আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপের কারণে এটা করেছে, নাকি সত্যি তাদের কাছে পরিকল্পনা আছে চীনে J-35 কেনার, তা এখনও জানা যায়নি। তবে পঞ্চম প্রজন্মের এই স্টেলথ ফাইটার জেট পাকিস্তান এয়ারফোর্সে এত দ্রুত আসবে না এবং ভারতের হাতে এখনও 3-4 বছর সময় আছে। পরবর্তী আপডেট আসছে জয়পুর থেকে। এত কিছু হওয়ার পরেও দেশের গদ্দারদের কোনো অভাব নেই। আসলে লেটেস্ট ঘটনাটি এসেছে রাজস্থানের জয়পুর থেকে। দেশের রাজধানী দিল্লিতে যেই নেভাল হেডকোয়ার্টার আছে সেখান থেকে বিশাল যাদব নামক একজন আপার ডিভিশন ক্লার্কের পদে কাজ করত এবং তার চারপাশে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতো। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্দুরের ও অন্য প্রোগ্রেস চলাকালীন এই বিশাল যাদব নামক ব্যক্তি ইন্ডিয়ান নেভাল হেডকোয়ার্টারের থেকে কিছু ক্লাসিফাইড তথ্য চুরি করে পাকিস্তানি হ্যান্ডেলের কাছে পাঠিয়ে দিয়েছিল। এই তথ্যের বিনিময়ে তাকে 50,000 টাকা পেমেন্ট করা হয়েছিল। নেভাল হেডকোয়ার্টারে একটি ডিরেক্টরেট ও ডকইয়ার্ড বিভাগ আছে, সেখানে সে পোস্টেড ছিল। বিশাল যাদব হরিয়ানার রেওয়াড়ি থেকে এসেছে, কিন্তু তাকে এতদিন খোঁজা হচ্ছিল এবং তাকে রাজস্থানের জয়পুর থেকে ধরা হয়েছে। এখন এক এক করে পুলিশ, NIA, মিলিটারি ইন্টেলিজেন্স তাকে জেরা করেছে এবং খোঁজ নিচ্ছে সে ঠিক কোন কোন ক্লাসিফাইড তথ্য পাকিস্তানে পাঠিয়েছিল। চমকে দেওয়ার মতো বিষয় হলো অপারেশন সিন্দুরের সময় ভারত ইন্ডিয়ান নেভিকে ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করছিল, যা গেম চেঞ্জার প্রমাণিত হয়েছিল এবং পাকিস্তানের উপর চাপ তৈরি করেছিল। সেই সময় আমরা ইন্ডিয়ান নেভির নেভাল স্ট্রাইক গ্রুপকে আরব সাগরে মোতায়েন করে দিয়েছিলাম। ইন্ডিয়ান নেভির নেভাল স্ট্রাইক গ্রুপ পাকিস্তানের কাছে পৌঁছে গিয়েছিল এবং পাকিস্তানের টার্গেটগুলো লক করে দিয়েছিল। এর মধ্যে করাচি বন্দর ও টার্গেট ছিল, আর অনেক ল্যান্ড বর্ডারও টার্গেট ছিল। সেই দেখে পাকিস্তান নেভি তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার শিপগুলো পোর্টে নিয়ে গিয়ে পার্ক করে রেখেছিল। ভয়তে তারা অনেকদিন ওপেন ওয়াটারেই আসেনি। পরবর্তী আপডেট আসছে বাংলাদেশ থেকে। প্রফেসর মোহাম্মদ ইউনূস নিয়ম মানছেন, এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই নিয়ম আমেরিকাতেও আছে। আমেরিকাও একজন ব্যক্তি কেবল 2 বার প্রেসিডেন্ট হতে পারে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই প্রস্তাবের বিরোধিতা করছে বাংলাদেশের মূল বিরোধী দল বিএনপি। বিএনপির বক্তব্য, এমন সাংবিধানিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রফেসর ইউনূসের নেই। তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন এবং তার কাজ হচ্ছে দ্রুত নির্বাচন করা। এত বড় সাংবিধানিক সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারেরই নেওয়া উচিত, যেটি জনগণের দ্বারা নির্বাচিত। তবে অনেকে প্রফেসর ইউনূসের এই সিদ্ধান্তকে সমর্থনও করছে। আপনার কি মনে হয় এই 10 বছরের প্রধানমন্ত্রী থাকার নিয়মটি সঠিক? এটা কি ভারতেও কার্যকর করা উচিত? হ্যাঁ বা না নিচে কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট আসছে ইউক্রেন থেকে। প্রথমে এই ভিডিওটি দেখুন। পাকিস্তানের সাথে সাম্প্রতিক সংঘাতে ভারতের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম অসাধারণ কাজ করেছিল, কিন্তু ইউক্রেনের মতে ইউক্রেন যুদ্ধের সময় S-400 সিস্টেম বারবার ব্যর্থ হচ্ছে, বিশেষ করে লো ফ্লাইং কামিকাজে সুইসাইড ড্রোনের বিরুদ্ধে। এই ভিডিওটি ইউক্রেন প্রকাশ করেছে এবং ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণ হিসাবে দেখিয়েছে যে তারা S-400 সিস্টেমের 4টি রাডার এবং একটি লঞ্চার ধ্বংস করেছে, যার পর রাশিয়া ব্যাকফুটে চলে গেছে। প্রতি 24 ঘন্টায় জিওপলিটিক্সে বড় পরিবর্তন ঘটছে এবং ভারতের জন্য আসছে নতুন নতুন চ্যালেঞ্জ। কোনো দেশ নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে, আবার কোনো দেশ ব্ল্যাকমেলিংয়ে নেমে পড়ছে। সব দেশেই একে অপরকে নিচে নামাতে চাইছে। এই সবের মাঝে আমাদের ভারত যেন কখনো পিছিয়ে না পড়ে, তার জন্য মোদী সরকার লাগাতার চেষ্টা করে চলেছে এবং ভারতের ফরেন পলিসি, ডিফেন্স নিউজ, ইকোনমি ও গ্লোবাল অ্যাফেয়ার্সের সঠিক বিশ্লেষণ ও আলোচনা আমাদের চ্যানেল ইন্ডিয়ান ইনসাইট টিভি এর মিশন, এবং এই মিশন আপনার সাপোর্ট ছাড়া অসম্পূর্ণ। ইন্ডিয়ান ইনসাইট টিভিতে আমরা সব তথ্য ও ডেটা একদম সরল ভাষায় ও নিরপেক্ষতার সাথে বিশ্লেষণ করি, কোনো এজেন্ডা ছাড়া। আপনি যদি চান ইন্ডিয়ান ইনসাইট টিভির সঠিক ও অথেন্টিক বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাক, তাহলে এই ভিডিওটিকে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইন্ডিয়ান ইনসাইট টিভিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করতে ভুলবেন না। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের চ্যানেলকে গ্রো করতে অনেক সাহায্য করবে, আর একটি সাবস্ক্রাইব নিশ্চিত করবে যে আপনি কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস করবেন না। যদি আপনি ইতিমধ্যেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অন্তর থেকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।